পদ্মার নিচে মিসাইল সিটি এমন গোপন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ, যা কল্পনাকেও হার মানায়। এই মিসাইল সিটি এমনভাবে তৈরি হচ্ছে যাতে শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে যে কোনো মুহূর্তে আক্রমণ চালানো যায়। চট্টগ্রাম এবং ঢাকার মাটির নিচে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক এই সামরিক ঘাঁটি। মাটির গভীরে বিশাল এলাকা জুড়ে সামরিক ঘাঁটি তৈরি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাহাড়ি এলাকার নিচে তৈরি করা এই গোপন সামরিক ঘাঁটি যেন রীতিমতো এক শহর। এবার স্বৈরাচারের প্রেতাত্মাদের জন্য একটা দুঃসংবাদ হলো এই প্রথমবারের মতন বাইরে কলিজা কাহারে বলে কত প্রকার কি এটার একটা প্রমাণ দিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। কি এমন মেশিন আসলো যেটা দিয়া এতগুলা সিকিউরিটি লেয়ারকে ফাইরা চাঞ্চল্যকর অবস্থা সমুদ্রে উঠেছে তুফান, আর সেই তুফান ওঠানোর যারা দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। পদ্মার নিচে মিসাইল সিটি এমন গোপন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ, যা কল্পনাকেও হার মানায়। শোনা যাচ্ছে এই মিসাইল সিটি এমনভাবে তৈরি হচ্ছে যাতে শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে যে কোনো মুহূর্তে আক্রমণ চালানো যায়। চট্টগ্রাম এবং ঢাকার মাটির নিচে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক এই সামরিক ঘাঁটি। ভারতের প্রতিরক্ষা মহলে এরই মধ্যে ছড়িয়েছে উদ্বেগ। পদ্মার নিচে এমন একটি সামরিক ঘাঁটি তৈরি করা হচ্ছে যা পুরোপুরি আন্ডারগ্রাউন্ড। এতে মজুদ থাকবে অত্যাধুনিক মিসাইল, কমান্ড সেন্টার এবং স্বয়ংক্রিয় লঞ্চ প্যাড। এই ঘাঁটি এমনভাবে পরিকল্পিত যা শত্রুর স্যাটেলাইট নজরদারি থেকে পুরোপুরি অদৃশ্য থাকবে। সেনাবাহিনীর দাবি, এই প্রকল্প বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। চট্টগ্রাম অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্বও এই প্রকল্পের একটি বড় কারণ। চট্টগ্রাম থেকে ভারতীয় 7 সিস্টার রাজ্যগুলো খুবই কাছাকাছি। এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানো মানে ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করা। বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির পেছনে তুরস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ। তুরস্কের রকেট সেন সংস্থা বাংলাদেশের জন্য উন্নত মিসাইল প্রযুক্তি সরবরাহ করছে, বিশেষ করে TRG-300 মিসাইল, যা 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তুরস্কের এই প্রযুক্তি শুধুমাত্র মিসাইল ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশ আরও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ড্রোন এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সহযোগিতা শুধু বাংলাদেশ তুরস্ক সম্পর্ককে আরও গভীর করবে না, বরং দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য বদলে দিতে পারে। বাংলাদেশের এই গোপন প্রকল্পের খবরে ভারতের প্রতিরক্ষা মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ভারত তাদের গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক ড্রোন এবং স্যাটেলাইট সিস্টেম। ভারতীয় গোয়েন্দাদের মতে, বাংলাদেশের এই প্রকল্প কেবল প্রতিরক্ষার জন্য নয়, এটি এমন একটি কৌশলগত চাল যা শত্রুকে চাপের মধ্যে রাখার জন্য তৈরি করা হয়েছে। চট্টগ্রামের অবস্থান ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর একদম কাছে। এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করার অর্থ হল ভারতকে কৌশলগতভাবে চাপের মুখে ফেলা। বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রাম থেকে মিসাইল লঞ্চ করার সময়সীমা অত্যন্ত কম, ফলে যে কোনো আক্রমণ প্রতিহত করা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের কাঠামোতে বড় পরিবর্তন এনেছে। 4টি ভৌগোলিক কমান্ডে সেনাবাহিনীকে ভাগ করা হয়েছে। প্রতিটি কমান্ডের জন্য বিশেষায়িত মিসাইল ইউনিট রাখা হয়েছে। ঢাকা দেশের প্রশাসনিক কেন্দ্র, চট্টগ্রাম ভারতীয় সীমান্ত এবং বঙ্গোপসাগরের জন্য কৌশলগত অঞ্চল, রাজশাহী উত্তরবঙ্গের প্রতিরক্ষা, খুলনা দক্ষিণাঞ্চলের নিরাপত্তা এবং সামুদ্রিক প্রতিরক্ষা। এই কাঠামো শত্রুর পক্ষে অনুমান করা কঠিন করে তুলবে বাংলাদেশ কোথা থেকে আক্রমণ চালাবে। বাংলাদেশের এই পরিকল্পনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের প্রতিরক্ষা বিভাগ তাদের সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে। অসম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মতো সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হচ্ছে অত্যাধুনিক কামিকাজে ড্রোন। ভারতীয় সেনা কর্মকর্তারা মনে করছেন, বাংলাদেশে গোপন সামরিক ঘাঁটি তৈরি হলে তা ভারতীয় সীমান্তে স্থায়ী হুমকি তৈরি করবে। বিশেষ করে চট্টগ্রাম থেকে মিসাইল ছুড়লে ভারতের উত্তর পূর্বাঞ্চল অল্প সময়ের মধ্যেই আঘাতের শিকার হতে পারে। বাংলাদেশের এই মিসাইল সিটি প্রকল্প কি কেবল প্রতিরক্ষার জন্য, নাকি এটি আক্রমণাত্মক প্রস্তুতির অংশ? সামরিক বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে যেমন শক্তিশালী করছে, তেমনি কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগ ক্রমশ বাড়ছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এই প্রকল্পের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এটি আরও রহস্যময় হয়ে উঠেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেফতার ভারতের প্রতিরক্ষা বিভাগ বেশ উদ্বিগ্ন। ভারত মনে করছে, বাংলাদেশের ভেতরে সামরিক শক্তি বাড়ানোর এই পরিকল্পনা শুধুই প্রতিরক্ষামূলক নয়, বরং দক্ষিণ এশিয়ায় নতুন করে শক্তির ভারসাম্য পরিবর্তনের অংশ। বিশেষ করে চট্টগ্রামে গোপন মিসাইল সিটির অবস্থান ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিচ্ছে।
তবে বাংলাদেশের এই পদক্ষেপ কেবলমাত্র জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষার জন্য নাকি এটি একটি আঞ্চলিক কৌশলগত সিদ্ধান্ত, এই প্রশ্ন এখনও ভারতের জন্য রহস্যময়। ভারতের গোয়েন্দা বিভাগ জানাচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনী এই প্রকল্প বাস্তবায়নে সরাসরি বিদেশি সহায়তা নিচ্ছে। বিশেষ করে তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি ভারতের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ভারত মনে করছে, যদি এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয় তবে এটি শুধু ভারতের সীমান্তেই নয়, গোটা দক্ষিণ বাংলাদেশের একটা লাভ হয়েছে, সেটা হচ্ছে পুরো জাতি আমরা এক, দেশের প্রশ্নে দেশপ্রেমের জন্য আমরা এক জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে বাংলাদেশের লাভ। আর ভারতের কিছু মূর্খ ধর্মান্ধ যেসব এই যে বিজেপি আরএসএস যেগুলো আছে, শুভেন্দু অধিকারী সহ যারা এসব করছে, ওদের তো বাথরুম করার পায়খানা নাই, কয়েকদিন হাগার জন্য গুও থাকবে না পেটের মধ্যে, কারণ খাইতে পাবে না তো গু কোত্থেকে আসবে, হাগারও দরকার হবে না, বাথরুমেরও দরকার হবে না। আমাদেরকে থ্রেট করা হচ্ছে, ট্রিটমেন্ট দেবে না, ওদের হোটেলে আমাদেরকে থাকতে দেবে না। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি যে বাংলাদেশের মানুষ ওই দেশে ঘুরতে যাবে না। পাকিস্তানে ঘুরতে যাব, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পাকিস্তানে, পোর্ট এন্ট্রি ভিসা নিয়ে যাবেন, এখানে কোনো ভিসা টিসা লাগবে না, ঢুকে যাবেন, ঘুরে টুরে চলে যাবেন, পাকিস্তানের ভাইয়েরা আপনাদেরকে আদর আপ্যায়ন করবে। সো পাকিস্তান যাবেন। যারা ব্লগ করেন, বিভিন্ন ইন্ডিয়ান জামা কাপড় নিয়ে করতেন, কসমেটিক্স নিয়ে করতেন, পাকিস্তানের জামা কাপড়ের মান অনেক ভালো, বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী আমরা পাকিস্তান থেকে আনবো, ইন্ডিয়া থেকে আনবো না। আমি বাংলাদেশের যারা কিনা বিজনেস করেন তাদের কাছে অনুরোধ থাকবে পাকিস্তানের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় করার। গ্যারান্টি দিলাম, এই বাংলাদেশের উপরে যদি কোনো বিদেশি আগ্রাসন, যে কোনো পৃথিবীর যেই দেশেরই আগ্রাসন আসুক, সবার আগে বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তান দাঁড়াবে। অতএব তাদের অর্থনৈতিক যে ভিত সেটা মজবুত করার জন্য আমরা তাদের কাছ থেকে জিনিস কিনবো, আমাদের জিনিস তারা কিনবে, তাদের সাথে সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব ধরনের একটা সম্পর্ক হইতে হবে। 1971 সাল ইজ গন, আমরা 71 সাল নিয়ে তাকাই না। 71 সালের মতো বাংলাদেশ পাকিস্তান জীবনে কোনোদিন আলাদা হবেও না। এটা একসাথ করার সময় ব্রিটিশদের চাল ছিল, একটার ওই মাথায় একটার এই মাথায়, সো এটা এমনিতেই আলটিমেটলি থাকতো না। আমরা এখনো এক হইতে চাই না, কিন্তু সম্পর্কটা মজবুত হইতে হবে। আমার দেশের কোনো সমস্যার জন্য যাতে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে যা যা প্রয়োজন সেটা যাতে আমরা মনে করতে পারি এটা আমাদের, এবং ভারত সেটার জন্য যেন ভয় পায়, আমাদের সেই সম্পর্কটা তাদের সাথে থাকতে হবে। অতএব আমরা পাকিস্তান যাব। যারা চিকিৎসক, আপনাদের কাছে অনুরোধ, আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা মনে করছি, যে না পারতে অনেক মানুষকে ভারতে যেতে হয়। আপনাদের বাংলাদেশের চিকিৎসকদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, বাংলাদেশে অনেক খারাপ ডাক্তার আছে, অনেক খারাপ হাসপাতাল আছে, অনেক ভালো মানুষও আছে। অতএব ভালো মানুষ, ডাক্তার যারা আছেন, ভালো মানুষ, বিজনেসম্যান যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, অন্তত এইসব জায়গাগুলোতেও, বিভাগীয় শহর, এই জায়গাগুলোতে যদি বড় বড় কিছু ভালো ভালো হসপিটাল করেন, যেটার এই ডাকাতি করবে না, রিপোর্ট করার নামে, টেস্ট করার নামে মানুষের গলা কাটবে না, এরকম অন্তত সারা বাংলাদেশে 10 জন মানুষকে আপনারা নাই, 10 জন মানুষ 10টা জায়গায়, বিভাগীয় শহরগুলো সহ, ঢাকার এই শহরতলি জায়গাগুলোতে কয়েকটা হাসপাতাল করেন। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এইখানে যদি ভালো ট্রিটমেন্ট পায় তাহলে বিদেশে যাবেন। আপনাদের কাছে অনুরোধ, ডাক্তারদেরকে এগিয়ে আসতে হবে। সো আপনারা এটার ব্যবস্থা নেন। আমার যতটুকু গ্রহণযোগ্যতা আছে, আমার যতটুকু পরিচিতি, আমার সোশ্যাল মিডিয়াতে যতটুকু মানুষের কাছে যেতে হয়, আমি আপনাদের এই হাসপাতাল করার জন্য যত প্রচারণা দরকার আমি আমার জায়গা থেকে করব। সবগুলো ক্ষেত্রে আমি আপনাদের সাথে থাকবো। আপনাদের কাছে অনুরোধ, এই চিকিৎসা খাতটাকে একটু বাঁচান, বাংলাদেশের মানুষ যাতে আর ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেতে না হয়। অতএব আমরা যেই অবস্থাটা দেখছি, এটাতে আমার বিশ্বাস ভারতের এখনো ক্ষতি হচ্ছে, সামনেও ক্ষতি হবে। কারণ আমাদের ভেতরে যে দেশপ্রেম, যে ভারত বিরোধী আমাদের যেই মানুষের ভেতরে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, সেটাকে তারা আরও পোক্ত মজবুত করছে, শুধু একটা দল ছাড়া, সেটা হচ্ছে এই আওয়ামী লীগ। অতএব ওদের বাপের জন্ম হয়েছিল অবৈধভাবে, ওর বাপের হচ্ছে ইন্ডিয়ানরা, আর ওদের ভিতরে রক্তটাও ঢুকে আছে। ওইটা যত আওয়ামী লীগ যারা করে সবগুলি হচ্ছে গিয়া ওদের এই রক্ত হচ্ছে গিয়া, মানে ওরা সব জাউরা। এই জাউরাদেরকে কোনোদিন আপনি পাবেন না। এখনো পর্যন্ত তেনা পেঁচায়া পুচায়া ওদের গ্রুপগুলোতে, আমার আগের প্রোগ্রামটা করেছি না, সেখানে আমি তো ওদের গ্রুপের মধ্যে ছিলাম। সেখানে ওদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের আপনার করা, এই যে বানানো, কি বলে, রিপোর্ট, এগুলোরে ওরা এই এই আমেরিকাতে, তারপর ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে ওরা এগুলো পাঠাচ্ছে। সেখান থেকে নিজের মজুমদার ওগুলি ইমেল অ্যাড্রেস দেয়, এই ইমেল অ্যাড্রেসে এইটা লিখে পাঠান, এইভাবে লিখে দিচ্ছে। তো লিখে তারপরে কি দিচ্ছে, যে বাংলাদেশে হিন্দুদেরকে অনেক, আজকে 30 জনকে ধর্ষণ করেছে, কালকে 40 জনের বাড়িঘর ভাঙচুর করেছে, আজকে অমুক জনের ছবি দেয়, হিন্দু একজনের ছবি দেয়, ধুতি টুতি পরা, এদেরকে এইভাবে আজকে ইন্ডিয়া পার হয়ে যেতে করছে। তো অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা তারা তো আর মানে কচু খায় না, তাই না? তারা তো জানে, তারা তো তথ্য নিবে, তারা তদন্ত করবে, করে দেখবে না এগুলো কি হচ্ছে, এগুলো করছে। আমি বাংলাদেশের হিন্দুদের কাছে অনুরোধ করবো, হিন্দুরা আসলে, আপনাদেরকে কোনো কিছু চাপ দিয়ে বলানো হচ্ছে না, আসলে আপনারা হিন্দুরা কেমন আছেন, আপনাদের উপরে আমাদের মুসলমানদের ধর্মীয় কারণে আসলে কি আপনাদেরকে টর্চার করা হয়? আমি ইলিয়াস বললাম, যদি করা হয় প্লিজ আমাকে বলবেন, আমি আপনাকে লাইভে নিয়ে আসবো, সারা বাংলাদেশের মুসলমানদের কাছে বিচার চাইবে একজন হিন্দুকে কেন এভাবে টর্চার করা হয়। ইসলাম যদি কেউ প্রতিষ্ঠা করতেও চায়, জোর করে আপনারা প্রতিষ্ঠা করা না, ইসলামের সৌন্দর্য দিয়ে আপনাকে আকৃষ্ট করা হবে। সো আপনার যদি মনে হয় যে আপনাকে মুসলমানরা টর্চার করে, আপনি আমাদের বলেন, আমরা আপনার পাশে দাঁড়াবো। আমি কথা দিচ্ছি, অনেক মানুষ হয়তো মনে করেন আমি খুব হিন্দু বিদ্বেষ, আর ভাই আপনার বিদ্বেষ দিয়ে আমি কি করবো? বাংলার পৃথিবীর মধ্যে 180 কোটি 200 কোটি মুসলমান,
এত মুসলমান দরকার নাই তো ভাই, বহুত মুসলমান আছে, মুসলমানরাই ইসলাম পালন করেন। আপনি হিন্দু বা কোন ধর্ম পালন করলে আমার সমস্যা আছে না। আপনি আপনার ধর্ম করেন ভাই, আমি আমার ধর্ম করব। আমি আমার ধর্মের সৌন্দর্যটা আপনার সাথে যদি ওইরকম সম্পর্ক হয়, আমি বলবো যে ভাই আমার ধর্মটা এই, আপনার ভালো লাগলে আপনি ডিসিশন নিয়ে নেবেন আপনি কোন ধর্ম পালন করবেন। সো আপনাদেরকে জোর করে কেউ ধর্ম পালন করাইতে যাবে না, এবং ধর্মের কারণে বাংলাদেশে কোনোদিন কোনো হিন্দুর উপরই করে না। যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে স্বীকার করবেন এই বাংলাদেশে সবচাইতে বেশি নির্যাতন হিন্দুদের উপর করেছে আওয়ামী লীগ। অতএব সাধারণ হিন্দু আপনারা যারা আছেন, আপনাদেরকে বলবো আপনারা সারা দেশের সবাই মিলে একটা সমাবেশ করেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।